প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আহমদ হাবিবুর রহিম। আজকে আমরা দেখা করতে এসেছি আমরা অসাধারণ একজন মানুষের সামনে, যে 5ই অগাস্টের যে বিপ্লব, এই বিপ্লবের আগেও যখন মানুষ কথা বলতে খুব ভয় পেত, তখন অসাধারণভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবদান রেখে গেছেন, চেষ্টা করেছেন তার চিন্তাগুলোকে দেশের কল্যাণের জন্য যতটুকু করা দরকার, যতটুকু বলা দরকার। একজন সরকারি কর্মকর্তা হওয়ার পরেও তিনি কখনোই পিছপা হননি। এজন্য তাকে যে কখনো প্রতিকূলতার মুখোমুখি হতে হয়নি এমন না। অনেকগুলো ব্যাপারই হয়েছে, বদলিও হয়েছে, আবার জনরোষে সেই বদলি বাতিলও করতে হয়েছে। তো যাই হোক, কথা বলছি ডক্টর আরিফ মোর্শেদ খান স্যারের সাথে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ হাবিব, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলার সুযোগ পেয়ে। তো স্যার, আমি আসলে আজকে আপনার কিছু ব্যাপার জানতে চাই। যেই জানার ব্যাপারটার ক্ষেত্রে প্রথম যে আমার কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে জুলাই বিপ্লব বা 36শে জুলাই যে বিপ্লবটা হলো, এর পেছনে যারা জান দিয়েছে বা যারা নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু করে, কেউ হয়তো চোখ হারিয়েছে, কেউ তার অঙ্গহানি হয়েছে, এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে অসংখ্য মানুষ, এখনো মারা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা যাদেরকে দেখেছি ত্যাগের ক্ষেত্রে বা এই আন্দোলনের সামনের ভাগে, তো দেশ পরিবর্তন করার ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা সরকারে এসেছেন এবং তারাও চেষ্টা করছেন যে সংস্কার করার ক্ষেত্রে। কিন্তু আমরা দেখছি আন্দোলনের যে তীব্রতা ছিল তখন, মানুষের যে আবেগের ব্যাপারটা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে ব্যাপারটা তত গতিশীল হচ্ছে না। প্রত্যেকটা অফিসের ব্যাপারে কমেন্ট আসছে বা প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে যে আপনার জটিলতা তৈরি হচ্ছে। তো এইখানে কারণটা কি বলে মনে করেন আপনি? হ্যাঁ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানুষের এত ত্যাগের বিনিময়ে যে একটা নতুন সরকার আমরা পেলাম, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার, যাই বলি না কেন, আমরা যে একটা নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি, এখানে একটা সবসময় মনে হতে পারে যে আমরা যে উত্তরণের কথা ভাবছিলাম, আমরা যে সবকিছু সহজ, স্বাভাবিক, সুন্দর হয়ে যাবে, সেই ভাবনাটার কিন্তু সফল বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এখানে there are lot of issues, মানে ইটস এ মাল্টিফ্যাক্টোরিয়াল ইস্যুজ আর ইনভলভ হিয়ার। তো এখন আমরা যদি কয়েকটা ইস্যু একটার পর একটা যদি চিন্তা করি, প্রথম কথা হচ্ছে যে যেহেতু আগের সরকারটি একটানা 15 বছর রাজত্ব করেছে, এবং এই রাজত্ব করতে গিয়ে ফ্যাসিজমের যে তাদের যে স্টাইল, সেটা দেখাতে গিয়ে জায়গায় জায়গায় তাদের লোক নিয়োগ করে রেখেছে, এবং এক একটা প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোকে তারা কুক্ষিগত করে রেখেছে তাদের ফ্যাসিবাদী স্টাইলে। এবং আজকেও আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে জ্বালানি উপদেষ্টা ছিলেন ফয়জুল খান। উনি বললেন যে এমনও প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেটা সেখানে কোনো কাজ হচ্ছে না, কিন্তু প্রজেক্টের নামে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এই যে এদের বেনিফিশিয়ারি কারা, যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু আবার এই সরকারে রয়ে গেছে। আমরা যদি আমলাতন্ত্র বলি, আমরা যদি সরকারের সাবেক কাঠামো বলি, এই কাঠামোর মধ্যে কিন্তু ওই মানুষগুলো কিন্তু রয়ে গেছে, ফার্স্ট থিং। সেকেন্ডলি হচ্ছে এই মানুষগুলো কিন্তু কমপ্লিট ওভারহল, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে সবগুলো মানুষকে চেঞ্জ করে ফেলবো, বা বিশেষ করে শীর্ষ পদ থেকে শুরু করে মধ্য পর্যন্ত সবাইকে চেঞ্জ করে ফেলবো, টেকনিক্যালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইট টেকস এ লট অফ টাইম। এটা হচ্ছে একটা ব্যাপার, যে যেহেতু এটা করা পুরোপুরি সম্ভব হচ্ছে না, কাজে এখানে ভেতরে ভেতরে কিন্তু বিভিন্ন মানুষ তার যার ইচ্ছে মতো খেলছে। এখানে কিন্তু পুরা খেলাটা যদি আপনি একইভাবে না খেলতে পারেন, তাহলে কিন্তু সেভাবে আসলে সমন্বয় হয়ে উঠছে না। আরো কতগুলো ব্যাপার আছে, যেমন ধরেন যে আমাদের দেশের যে প্রতিযোগিতার যে কাঠামো, মনে করেন যে এখন সরকার পরিবর্তন, যারা আগে বঞ্চিত হয়েছে তারা বলছে আমরা তো বঞ্চিত, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এই বঞ্চিতদের মধ্যেও কিন্তু অনেক প্রতিযোগিতা আছে। আবার আমাদের দেশে হয় কি, যে রিসোর্সের চেয়ে আমাদের মানুষ যেহেতু বেশি, কাজে প্রতিযোগিতা কিন্তু সবসময় আছে। আমি যে সবসময় এটা বলি যে 100 জনের একটা পরীক্ষা দিচ্ছে, এখানে মাত্র 5 জন হয়তো একটা জব পাবে, 95 জন পাবে না। হ্যাঁ, আগে যেটা হয়েছে এমন হতে পারে যে 100 জনের মধ্যে যারা সবচেয়ে কম কোয়ালিফাইড, এমন লোকও জব পেয়ে গেছে ডিউ টু মামা ধরা বা টাকা পয়সা বা রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে। এখন যদি আমরা এমনও ধরি 100% না হোক, একটা বড় পার্সেন্টেজ অ্যাকর্ডিং টু মেরিট গেল, বা আমরা যদি ধরি যে 100%ই মেরিটে গেল, তাহলেও কিন্তু দেখো ওই 100 জনের মধ্যে কিন্তু 5 জনই চাকরি পাবে, বাকি 95 জন কিন্তু পাচ্ছে না। তো whatever the system you go through, at the end of the day majority of the people will continue to remain unsatisfied,
বেশিরভাগ মানুষ কিন্তু আনস্যাটিসফাইড থাকবে, কারণ তারা তো সেই চাকরিটা পাচ্ছে না। এখন ধরো যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তারা যারা পাশ করবে না তারা কিন্তু বলবে যে আমি আন্দোলনের কারণে পাশ করতে পারিনি, কিন্তু আমি তো মানে আমার তো এই যে ডিসস্যাটিসফ্যাকশন, সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব না, যেহেতু আমাদের সবসময় কিন্তু আমাদের মানে রিসোর্সের চেয়ে আমাদের ম্যান পাওয়ার কিন্তু অনেক বেশি। মানে যাদের এমপ্লয়মেন্ট দরকার, যাদের কাজ দরকার, যে যে কাজটা পাবে, একটা কাজ পাওয়ার ক্ষেত্রে যেহেতু যত প্রতিযোগিতা হবে, সেখানে কিন্তু একজন বা দুইজন বিজয়ী হবে, বাকিরা বিজয়ী হতে পারবে না। এবং বাকিরা যেহেতু হতে পারবে না, সেহেতু সবসময় ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে এবং সবসময় এই জিনিসটাকে। এখানে আমি মানে যেতে জানতে চাচ্ছিলাম যে ধরেন আন্দোলনের যারা মূল শক্তি ছিল, যে তারুণ্য, সেই তারুণ্য কিন্তু প্রশাসনকে ধারণ করে না, সরকারের যে কিন্তু নাহিদ ইসলাম বলেও ফেললেন যে আমরা তাদের প্রমোশন নিচ্ছে, কেউ অল্প কয়েকদিনের মধ্যে 2-3টা প্রমোশন বাগিয়ে নিয়েছে, যেটা কিনা আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করে না, কারণ তারা তো সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেশটা গত 15 বছরে পেছাতে পেছাতে এমন অবস্থায় চলে গেছে যে এই পেছানো অবস্থা থেকে একটা মানে জিরো পজিশনে আসতে, একটা নেগেটিভ ব্যালেন্সের উপর আমরা চলে আসছি। এই যে $104 বিলিয়ন আমাদের যে ঋণ ছিল, সেটা হয়তো এই কয়দিনে আরো বেড়ে যদি আমরা বলি 105 বা 6 বিলিয়ন ডলার বলি, বা $104 বিলিয়ন যদি বলি, এই যে আমরা ঋণাত্মক পজিশনে ছিলাম গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, সেটা থেকে কিন্তু টু ব্রিং ব্যাক নর্মালসি ইটস অল টুগেদার এ বিগ ইস্যু। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট। সো আমরা যদি স্ট্রেটওয়ে ডেভেলপমেন্ট আশা করি, দ্যাট ইজ এগেইন ভেরি ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার, তুমি নিওনেটোলজিস্ট হিসাবে বলে যে নবজাতক রোগ বিশেষজ্ঞ হিসাবে তোমাকে, এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার যে আমি যদি একটা বাচ্চা জন্মের পর যদি আমি বলি যে 2 বা 3 মাসে এসে হাঁটতে শিখবে, এটা তো কখনো সম্ভব না, তাকে তো সময় দিতে হবে। তো আমরা যদি সেই পরিমাণ সময় না দিই, বিশেষ করে আমাদের দেশটা এত বেশি পিছিয়ে গেছিল প্রত্যেকটা সেক্টরে, যে সেখান থেকে আবার নর্মাল অবস্থায় এনে তারপর সেটা ধনাত্মক বা পজিটিভ কোনো ডেভেলপমেন্ট দেখানোর জন্য ডেফিনেটলি উই নিড সাম টাইম, এবং সেটার জন্য সবাই কোহেসিভলি কাজ করতে হবে। তখন একটা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, দুটোই কিন্তু দৃশ্যমান, ওই শক্তিটা দৃশ্যমান এবং এই শক্তিটা দৃশ্যমান। এখন হচ্ছে কি, অনেক ছদ্মবেশী শক্তি তোমার আমার মাঝখানে মিশে যেতে পারে, যারা কিন্তু তোমার আমার বিপক্ষে কাজ করছে, আন্দোলনের স্পিরিটের বিপক্ষে কাজ করছে, বাট উই ক্যানট রিকগনাইজ দেম জাস্ট বিকজ দে আর প্রিটেন্ডিং। তারা এমন একটা ভাব নিচ্ছে যে তারা কিন্তু তোমার আমার নিজের লোক। সো দ্যাট ইজ দ্য ভেরি পয়েন্ট, যেটা হাইলি টেকনিক্যাল এবং এটা ডিল করা আসলে খুবই কঠিন। এখন আমরা সময় দিতে রাজি আছি ধরেন, কিন্তু সেক্ষেত্রে যাদের হাতে দায়িত্বটা আছে তারা কি পারছে, বা তারা কি পারার মতো অবস্থায় আছে, আপনার কি মনে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আশা করি যে তারা পেরে উঠবেন। আমি আশা করছি এই কারণে যে তাদের অনেক দায় আছে। এই যে গণ অভ্যুত্থানের, এই যে তুমি বললে যে এখনো অনেক মানুষ হসপিটালে কাতরাচ্ছে এবং প্রতিদিন এখনো পর্যন্ত মারা যাচ্ছে, আইসিইউতে বহু রোগী আছে, অনেকে পার্মানেন্টলি চোখ হারিয়েছে, পার্মানেন্টলি লিম্ব হারিয়েছে, যারা পঙ্গু অসহায় জীবনযাপন করছে। তো তাদের কাছে আমাদের একটা দায় আছে, বিশেষ করে আবু সাইদ, মুগ্ধ যারা মারা গেছে তাদের কথা তো আছেই, কিন্তু যে পরিবারগুলো বেঁচে আছে বা যারা আহত হয়ে আছে, সেই পরিবারগুলো যে সীমাহীন দুঃখ কষ্ট এবং তাদের প্রতি যে আমাদের দায়, সেই দায়টা তো মেটানো উচিত, এবং সেই দায় মেটানোর জন্য অবশ্যই তারা ঘুরে দাঁড়াবে। হয়তো মানে ইট ইজ টেকিং টাইম টু ওভারকাম দ্য সিচুয়েশন, যেটা কিনা ওই যে বললাম যে হাইলি অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আছি। ইট উইল টেক সাম টাইম টু গ্রেপ কন্ট্রোল অফ দি হোল থিং। মানে একটা ঝড় আসলে হয় কি, ঝড়ের পরে প্রথমে যে একটা পরিস্থিতি হয় সেটা কন্ট্রোল করা কিন্তু অনেক বেশি টাফ। এরপর থেকে আবার ঝড়ের ঝাপটাটা চলে যাওয়ার পর, কন্ট্রোল হবার পর, বা আমরা যদি আবার রিকনস্ট্রাকশনের কথা চিন্তা করি, একটা পর্যায়ে গেলে তখন বিষয়টা কিন্তু আরেকটু ইজি হবে। তো আমার মনে হয় সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রাইট এট দ্য সেম টাইম আমাদের কন্টিনিউয়াসলি তাদেরকে নক করে যেতে হবে যে হোয়াট আর দ্য এরিয়াস দে নিড টু ইমপ্রুভ এন্ড কিভাবে সেই ইমপ্রুভমেন্ট হতে পারে। প্রত্যেকটা ব্যক্তিকে সম্ভবত এই যে বিপ্লবটা ধারণ করতে হবে যে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার। বাট দ্য ট্রুথ ইজ, বিপ্লবটা প্রত্যেকটা ব্যক্তি ধারণ করবে, কিন্তু বিপ্লবের এগেইনস্টে যারা ছিল আমরা তো তাদের ভুলতে পারছি না, বা তারাও কিন্তু তাদের অবস্থান থেকে সরে যেতে পারছে না। কিছু লোক হচ্ছে দ্রুত কালার চেঞ্জ করে তোমার ওই পক্ষ থেকে পল্টি দিয়ে এই পক্ষে চলে আসবে, কিছু লোক হচ্ছে হাইলি কালার্ড। এখন একটা জেলার যে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বা যিনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে না, ব্যক্তি হিসাবে অনেক বেশি কুকর্মের সাথে জড়িত ছিলেন, সেই ব্যক্তিকে কিন্তু ওভারনাইট উনি কিন্তু দেখাতে পারবেন না যে তিনি বিপ্লবের পক্ষে ছিলেন। সো ওই লোকগুলো কিন্তু সবসময় চেষ্টা করছে কোনো না কোনো ভাবে এই সাফল্যকে বানচাল করার জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার আমার কাছে খুব মনে হয়েছে রিসেন্টলি, যে বর্তমানে বাংলাদেশের যে জমিন সেটা অনেক উর্বর,
এই দৃষ্টিতে বলি যে এখানে যেই ফসল রোপণ করছে, ধরেন যে দাবি জানাচ্ছে সেই দাবি বাস্তবায়ন হয়ে যাচ্ছে, এবং এরই ফলাফল মানে শুধু দাবির ব্যাপারটা না, সবাই তার নিজের সুযোগ সুবিধাটুকু আদায় করে নিতে পারছে। একই কারণে সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরাও, দেখলাম যে যাদের জেল থেকে বের হওয়ার কথা না তারাও বিভিন্ন সিস্টেমে জেল থেকে বের হয়ে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। ব্যক্তিগতভাবে আমার বাসাতেও চুরি হয়েছে একটা সময়ে। তো আমার কথা হলো যে এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় এই বিশৃঙ্খলা তৈরির যে সুযোগটা নেওয়া হচ্ছে, এখন আমরা তো সবাই যেহেতু বিপ্লবটাকে অমন করে, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত মানুষের বা সব মানুষই, কিন্তু তারা কিন্তু এক ক্ষেত্রে বলছে যে আমরা পরিবর্তনটাকে করছি, আমরা এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করছি, একই সাথে আবার নিজেরও ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে সাফারার হচ্ছে। যে এখন চুরি, ঘুষটা সামহাও একটু আছে, চুরি চিন্তা এগুলো বেড়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম একজন টিচার, উনি হচ্ছে রিক্সায় সরাসরি ডাকাতির শিকার হলেন। তো এই ক্ষেত্রে মানে কিছু ব্যক্তি যে মানে এটা মিসইউজ করছে অতিরিক্ত স্বাধীনতাটা, এটাকে কিভাবে? এইটা একেবারে অবভিয়াস। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখো যে তুমি এই যে মানে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করার প্রধান কাজ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। পৃথিবীর যত সভ্য দেশেই বলো তুমি, মানে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান ছাড়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করবে না। আমরা যে বলি যে পৃথিবীর বিভিন্ন দেশে একটা পার্কে যে খুব ভালো নিয়ম কানুন মেনে চলছে, কেউ থুতু ফেলছে না, কেউ এটা করছে না, এটা বা রাস্তায় গাড়ির হর্ন বাজাচ্ছে না এসে, কিন্তু এগুলোর মূল কারণ কি? কারণ হচ্ছে ওখানে আইন খুব কঠোর। তুমি থুতু ফেললা, তোমাকে জরিমানা করে দিল, $5 জরিমানা করলো, $10, তাহলে তো তুমি এটা কখনোই করতে পারবে না। তো আসলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি যে মানুষ বোধহয় খুব পরিচ্ছন্নতা বোধ আছে, মানুষ বোধহয় শব্দ দূষণ সহ্য করতে পারে, আসলে কিন্তু আইন খুব কঠোর এই জন্য। তো এখন আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে গত 15 বছরে আইন প্রয়োগকারী সংস্থা এমনভাবে এটাকে মানে টোটাল পরিকাঠামোটাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে এইটা মানে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক সময় লাগছে। এবং এখানে চিহ্নিত কিছু ব্যক্তি তারা কাজে ব্যাক করতে পারছে না, ব্যাক করলেও তারা কাজ করতে পারছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাধারণভাবে যদি আমরা বেতনের হিসাব করি, এই যে যারা ট্রাফিক পুলিশ বলো বা অন্যান্য কাজে যারা নিয়োজিত আছে, বিশেষ করে লো লেভেলে যেসব কর্মচারীরা কাজ করছে, তাদের বেতন কিন্তু খুবই সামান্য। আগে যেটা হতো, এই সামান্য বেতনে কাজ করলো তারা ভয়ভীতি দেখে বা অনেক সময় মানুষ তাদেরকে ভয় পেয়ে প্রচুর টাকা পয়সা দিত, সেই টাকা দিয়ে তারা চলতো। হয়তো দেখা যেত একজন 20,000 টাকাও ঠিক মতো বেতন পাচ্ছে না, কিন্তু তার বাচ্চা হয়তো এমন স্কুলে পড়ছে যেখানে বেতন হচ্ছে 50,000 টাকা। তো এখন যেহেতু এই কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন সবার কাছ থেকে ইচ্ছে মতো চেয়ে টাকা পাওয়া যাচ্ছে না, সো তারা কিন্তু তাদের কাজে উৎসাহ পাচ্ছে না। এখন উৎসাহ না পেলে ওই যে আমাদের যেহেতু শৃঙ্খলা মেনটেন করার মতো পরিস্থিতি নেই, যেমন একটা বলা হয় যে এই যে ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে গিয়ে দেখা যায় যে বা নামতে গিয়ে দেখা যাচ্ছে ফ্লাইওভারের উপরে ঘন্টার পর ঘন্টা জেমে কাটানো হচ্ছে। পরে খোঁজ নিয়ে তদন্ত করে দেখা গেল যে কিছু গাড়ি এলোপাথারি রেখে দিচ্ছে, ফলে বিষয়টা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত, যাতে বোঝানো হয় যে এই নতুন সরকার আসলে ব্যর্থ এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে আনটিল এন্ড আনলেস দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ইমপ্রুভিং, ইট ইজ রিয়েলি গোয়িং টু বি ভেরি টাফ টু হ্যান্ডেল দ্য থিং। এবং এটার জন্য খুব দ্রুত কাজ করতে হবে। অবভিয়াসলি তারা হয়তো কাজ করছেন, কিন্তু এই একটা সেক্টর যতক্ষণ পুরোপুরি ফাংশনিং না হচ্ছে ততক্ষণ কিন্তু, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, দুষ্ট লোকের সংখ্যা তো কখনো কমেনি। আগে যে হেরোইনজি ছিল, আগে যে ইয়াবানিত, আগে যে ড্রাগ এডিক্ট ছিল, সে কিন্তু তার সংখ্যা কিন্তু কমেনি। আগে যে চোর ছিল, ডাকাত ছিল, তো সেই লোকগুলাকে তো খেয়ে পরে বাঁচতে হবে, আমরা যদি একেবারে ফানি ভাবে জিনিসটা বলি। তো এখন তারা সুযোগ পাচ্ছে, যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমপ্লিটলি কন্ট্রোলে আসেনি, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে পুলিশ ফোর্স বলে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি তারা 100% অ্যাক্টিভলি কাজ শুরু করতে পারেনি। সো ডেফিনেটলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেহেতু খারাপ, অর্থাৎ তাদের কন্ট্রোলটা যেহেতু কম, কাজেই এই সমস্যাগুলো তো কিছু থাকবেই। স্যার এবার যেমন একটা কথা প্রায় অনেকে বলে যে এই এখন কিন্তু নাই, আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারি, কারণ এখন কিন্তু দেশে ল অ্যান্ড অর্ডার নাই। তো এই কথাটা কিন্তু খুব ভয়ানক, যে তার অর্থ হচ্ছে যে মানুষ বুঝতে পারছে যে 100% যে ফোন করলেই পুলিশ দৌড়ে আসবে এরকম সিচুয়েশন নাও হতে পারে। আরেকটা ব্যাপার, মানে এবার আমাদের নিজের ঘরের কথায় আসি আর কি, যে স্বাস্থ্য খাতে বর্তমানে যে চেঞ্জগুলো আমরা প্রত্যাশা করেছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে সাধারণ মানুষ সব জায়গায় সব চেঞ্জ সবসময় প্রত্যাশা করেও না, যে এটা তার চোখের সামনে সে সেটা বেশি ফিল করে যে এইখানে চেঞ্জ হওয়া দরকার। এবং এক্ষেত্রে টপ প্রায়োরিটি ইভেন যে আহত বা যারা হতাহত বা বিভিন্ন অঙ্গহানি যাদের হয়েছে, তারা সরাসরি স্বাস্থ্য খাতের সাথে রিলেটেড। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি,
ওভারঅল কি আপনার মনে হচ্ছে যে বিপ্লবের সুন্দর একটা প্রভাব স্বাস্থ্য খাতে পড়েছে? আমি যদি ছোট করে বলি যে আপনার যে হাসপাতাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, আপনার কি মনে হয় যে এই স্বাধীনতা পরবর্তী সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মানের কোনো উন্নতি হয়েছে, সেবার উন্নতি হয়েছে? সেবার তো ডেফিনেটলি উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের আসলে শেষ কথা বলে কিছু নাই। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট পারফেকশন, স্কাই ইজ দ্য লিমিট, এটা তো বলাই আছে। তো পারফেকশনের কোনো শেষ নেই। তবে স্বাস্থ্য খাত হচ্ছে অন্য যে কোনো খাতের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের আগে একদম মাইন্ডসেটটা একদম ক্লিয়ার করতে হবে যে স্বাস্থ্য খাতটা অন্য যে কোনো খাতের চেয়ে ডিফারেন্ট। আমি অনেকবার এই কথাটা বলেছি যে আমাদের 5টা মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখন আমি যদি ওই যে দেখা গেল যে বিগত সরকারের কেউ 100 কোটি, কেউ 1000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, এখন কথার কথা তোমাকে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, তাহলে দেখো তোমার অন্যের সমস্যার সমাধান হয়ে যাবে আজীবনের জন্য। তুমি যদি 50, 60, 70, 80, 100 বছরও বাঁচো, 100 বছর খাবার ওই 1000 কোটি টাকা হয়ে যাবে। 100 বছরের বস্ত্রের ব্যবস্থাও কিন্তু 1000 কোটি টাকা দিয়ে হয়ে যাবে। বাসস্থানের ব্যবস্থা হবে, শিক্ষারও ব্যবস্থা হবে। যে যে সাবজেক্টে পড়তে চায়, পিএইচডি, পোস্ট ডক্টরাল লেভেল পর্যন্ত যে কোনো সাবজেক্টে পড়াশোনার যে খরচ, সেই পুরো খরচটাই কিন্তু ওই টাকাতে হয়ে যাবে। কিন্তু কোনো অবস্থাতেই তার স্বাস্থ্যের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু 1000 কোটি টাকা দিয়ে কখনো হবে না। কারণ আমি ডায়াবেটিসকে কন্ট্রোল মানে কিওর করতে পারবো না, ব্লাড প্রেশারকে কিওর করতে পারবো না, হার্ট ডিজিজকে কিওর করতে পারবো না। ফলে এই যে ওভারঅল যে স্যাটিসফ্যাকশন মানুষের মধ্যে, এইটা কিন্তু আসা অন্যান্য সেক্টরের চেয়ে হেলথ সেক্টরে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু ওভারঅল সার্ভিসের ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি হয়েছে, বাট মানে এক্সপেকটেশন তো আমাদের সবসময় আরো বেশি। তবে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তিনি হয়তো অনেকটা এক্সপোজড কম হচ্ছেন তিনি। আই ডোন্ট এক্স্যাক্টলি নো হোয়াট মে বি দ্য রিজন। তো এটা এখনো কিন্তু মানে লট অফ থিংস নিড টু বি ডান অ্যান্ড ইট উইল টেক এ লট অফ টাইম। আমরা বলছি না যে ওভারনাইট সবকিছু চেঞ্জ করা যাবে, আবারও সে একই কথা বলছি। কারণ এখনো বড় বড় দেশের প্রধান ইনস্টিটিউশনগুলোতে যারা বড় বড় পদে বসে আছেন, তাদের কিন্তু কমপ্লিট ওভারহোল যেটা আমরা ভাবছি সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। এবং এটা না হওয়া পর্যন্ত পলিসি ডিসিশনগুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে চেঞ্জ তুমি আশা করতে পারো না। কারণ হচ্ছে যারা শীর্ষ পদগুলো আছে তারা কোনো না কোনো ভাবেই ফ্যাসিজমের একদম ঘনিষ্ঠ লোক, এবং তাদেরকে চেঞ্জ না করা পর্যন্ত সিচুয়েশন চেঞ্জ হওয়া ভেরি ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা সময় আমরা এখন যেটা দেখছি যে সবারই দাবি আদায় হচ্ছে বা প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে। আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশে যারা চিকিৎসক রয়েছেন বিশাল একটা অংশ, তারা হচ্ছে চান যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হোক। তারাও চান না যে আউটডোরের মধ্যে খুব চিল্লাচিল্লি করে মানুষ দাঁড়ায় থাকবে এবং কয়েকশো মানুষকে একজন মানুষ সেবা দিবে। তো এই যে প্রত্যাশাগুলো যদি চিকিৎসকদের সাথে বসা হয় যে প্রবাবল কি কি ডিসিশন নিলে হবে। আজকের ঘটনা বলি যে কুষ্টিয়া সদর হাসপাতালে আজকের তারিখে আপনার আজকের তারিখ হচ্ছে 19 অক্টোবর 2024। আজকের তারিখে 571টা শিশু ভর্তি হয়েছে মাত্র 250 শয্যা একটা হাসপাতালে, কুষ্টিয়া সদর হাসপাতালের কথা বলছি। তো যেখানে 250 শয্যা হাসপাতাল হয়তো একটা হাসপাতালে হয়তো 50 থেকে 100টা সিট থাকার কথা শিশুর জন্য, সেখানে ভর্তি হচ্ছে 500+ শিশু। তো এই যে সিচুয়েশনটা, এটা তো আসলে কখনোই এটা ভালো সার্ভিসের জন্য না। যখন পেশেন্টের যাবে সেখানে গিয়ে সে কোনোভাবে হয়তো ভর্তি হয়েছে, কিন্তু সে তখন যখন ডাক্তারকে অ্যাভেলেবল পাবে না অথবা নার্সকে অ্যাভেলেবল পাবে না, তখন তার ভিতরে একটা হতাশা তৈরি হবে। সে যে ভর্তিটা হলো সে পুরোপুরি সার্ভিসটা পাচ্ছে না। রাইট দ্যাট মোমেন্ট এখানে ভর্তি হওয়ার কারণে সে আরেকটা হাসপাতালে যেহেতু যায় নাই, সুতরাং তার সার্ভিসটা কিন্তু হচ্ছে না, রোগের চিকিৎসাটা কিন্তু ডিলেইড হচ্ছে। অথবা এখানে হয়তো তার ট্রিটমেন্টের সাথে তার সাথে ভালো করে আচরণ, তার রোগটা বুঝিয়ে দেওয়া, তার লাইফস্টাইল মডিফিকেশন, অনেকগুলো ব্যাপার হয়তো ছিল। সামহাও তাকে হয়তো একটা ওষুধ দিয়ে মানে ইনজেকশন দেওয়া স্বাভাবিক। তো আমার কথা হলো এই যে এক্সটেন্সিভ প্রেশারটা হেলথের উপর আসছে, বা সামগ্রিকভাবে এই সরকারি হাসপাতালগুলো যে নরবরে একটা সার্ভিস নিয়ে ম্যানেজ করেন, যে হ্যাঁ যতটুকু আছে আমরা জানি যে 2-3 হাজার বেডের একটা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ, এখন মনে 3500 বা 4000 সিট। তো সেখান থেকে আপনার যদি এর বেশি পেশেন্ট ভর্তি হয়, এর চেয়ে কয়েকগুণ পেশেন্ট ভর্তি থাকে, তো এর জন্য এক্সট্রা আপনার যেটা সুযোগ থাকে যে মিল, যেটা রোগী যে খাবারটা খাবে ওইটুকু শুধু তাকে সরকারের পক্ষ থেকে এক্সট্রা একটা বরাদ্দ থাকে। আর বাকি যে ঔষধের বরাদ্দগুলো, এগুলো বছরের যে প্ল্যানটা থাকে সেই প্ল্যানের আলোকেই বরাদ্দ, ম্যান পাওয়ারের যে বরাদ্দ ওই ব্যক্তিগুলোর জন্যই বরাদ্দ, এবং প্রত্যেকটা হাসপাতালের অবস্থা খারাপ। তো আমার কথা হলো যে আমরা এই চেঞ্জটার মধ্যে আমরা কি আসলে এই হাসপাতালগুলোর দিকে নজর দিতে পারছি, নাকি চিকিৎসকদের ব্যক্তিগত প্রমোশন, পোস্টিং, ব্যক্তিগত অধিকার নিয়ে আমরা বেশি ফোকাস থাকছি?
না, এটা এটা এইটা ইটস এগেইন মাল্টিফ্যাক্টোরিয়াল। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে ওই যে তুমি যেটা বললা যে তুমি বলছো যে অনেক বেশি রোগীর ভর্তির কারণে বেড অকুপেন্সির চেয়ে হয়তো 200 গুণ বা 300 গুণ রোগী ভর্তি হচ্ছে। আর এখন ব্যাপারটা হচ্ছে যে 3 গুণ রোগী ভর্তি হচ্ছে। এখন 3 গুণ রোগী বা 2 গুণ রোগী যদি ভর্তি হয়, একটা বাচ্চা যদি মাটিতে থাকে, সে সিট পেল না, মাটিতে থাকে, এখন ডাক্তার যত বেশি দরদ দিয়েই তাকে ট্রিটমেন্ট করুক না কেন, রোগী সবসময় মনে হবে যে ওই যে পাশের বেডে যিনি বিছানায় শুয়ে আছেন তিনি বোধহয় আরামে আছেন, আমি কেন মাটিতে আছি। এই যে তার অসন্তোষটা, সেটা কিন্তু সে ওই ডাক্তারের উপর গিয়ে পড়ছে। এই অসন্তোষটা যে কার উপর ফেলা উচিত এটা কিন্তু তার আইডিয়া নেই। আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো সেগমেন্টেশন করে ফেলি, কিন্তু হসপিটালে সবাই মনে করে যে সব কিছুর দায় একমাত্র ডাক্তারের। এখন যদি ক্রিকেট বোর্ডের যদি সমস্যা হয়, আমরা দেখি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কি সমস্যা, বোর্ডের খেলোয়াড়দের কি সমস্যা, স্পন্সরদের কি ব্যাপার, এটা দেখি। দুইটা এমনকি বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে পাত্রপক্ষ থাকে, পাত্রপক্ষ থাকে, আবার ঘটকও একটা পক্ষ। কিন্তু হসপিটালের ব্যাপার, একটা স্কুলে দেখা যাচ্ছে ম্যানেজিং কমিটি আছে, স্কুলের মালিক আছে, ছাত্রছাত্রী আছে, আবার অভিভাবকদের একটা গ্রুপ আছে, শিক্ষকদের একটা গ্রুপ আছে। কিন্তু হসপিটাল বলতেই সবাই বুঝে যে এখানে শুধুমাত্র ডাক্তারের ব্যাপার, সবকিছু। এটা কি অনেকটা ক্ষেত্রে তো প্র্যাকটিক্যাল, কারণ হচ্ছে হাসপাতালে যে পরিচালক থাকেন বেশিরভাগ ক্ষেত্রে তিনি ডাক্তারই থাকেন। পরিচালক তো সবকিছু করছেন না, কারণ পরিচালকের 100% কন্ট্রোল কিন্তু নার্সিং স্টাফের উপর নাই। তাছাড়া এই যে আউটসোর্সিং করতে হচ্ছে, পরিচালক যে থাকেন, মনে করো যে একটা বলা হলো যে এখানে এই এলাকায় কোনো নেফ্রোলজি ডিপার্টমেন্ট নাই হসপিটালে, তো এখন একজন নেফ্রোলজিস্টকে নিয়োগ করা হলো, কিন্তু তাকে যে ডায়ালাইসিস করবে সেই জন্য যে ইকুইপমেন্টস এন্ড এভরিথিং থাকা দরকার সেই জিনিসটা আনা হয়নি। তাহলে ওই নেফ্রোলজিস্ট কি করবে? একজন ইউরোলজিস্ট যদি কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে সাধারণ ইউরোলজিক্যাল সার্জারি করার জন্য তার যে ইকুইপমেন্টস দরকার সেটা যদি হসপিটাল কর্তৃপক্ষ না আনতে পারে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ কিন্তু তিনি পোস্টিং নিয়েও কাজ করতে পারছেন না। সো এই যে মাল্টিফ্যাক্টরিয়াল ইস্যুসগুলো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এইটা বোঝা যায় না যে এইটা যে পরিচালকের কথা তুমি বললা, যে এইটা পরিচালকের হাতে কিন্তু ফুল কন্ট্রোল কখনোই থাকছে না। ওই কনস্ট্রাকশনের ব্যাপার একদিকে, হয় যে দেখো আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে পুরো একটা ফ্লোরে, অপারেশনের ফ্লোরে দেখা যাচ্ছে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এখন যদি আমরা হিসাব করতে যাই এই ডিজাইনটা কে করলো, তখন আবার তার কাছে গিয়ে খবর নিতে যাও, দেখুন এখানে যে ওই যে আমলাতান্ত্রিক যে জটিলতা অথবা যে কেনাকাটার যে ইয়ের ব্যাপারটা, যে এখানে যে কেনাকাটার যে সিন্ডিকেটটা জড়িত। আর ওই জিনিসটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন আইটেমের আলাদা আলাদা যদি কেনাকাটার জন্য যদি আলাদা আলাদা টেন্ডার করা হয় তাহলে জিনিসটা সুন্দর করে হতে পারে। এখন দেখা যাচ্ছে যে আইসিইউর যত জিনিসপত্র আছে সবকিছু কেনাকাটার জন্য বলা হচ্ছে যে আইসিইউর পর্দা থেকে শুরু করে দুটো বেডের মাঝখানে যে প্রাইভেসির জন্য যে পর্দা টানানো হয়, পর্দা থেকে শুরু করে আইসিইউ বেড থেকে শুরু করে কার্ডিয়াক মনিটর থেকে শুরু করে এভরিথিং সবকিছুর জন্য একটা টেন্ডার করা হচ্ছে। এখন দেখো একটা টেন্ডার করা হলে যেটা হচ্ছে যে আইসিইউ বেড যারা সাপ্লাই দিচ্ছে তারা তো পর্দা বানাচ্ছে না, পর্দা বানাচ্ছে ইসলামপুরের যে পর্দা ব্যবসায়ী। তাহলে ওই ব্যবসায়ীর কাছ থেকে একটা থার্ড পার্টি পর্দা নিয়ে এই আইসিইউ বেডের সাথে একসাথে দিয়ে দিয়েছে, কারণ ইসলামপুরের ব্যবসায়ী কিন্তু এই টেন্ডারে অংশ নিতে পারছে না, কারণ সে তো আইসিইউ বেডের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাই ইম্পোর্টের সাথে সে জড়িত না। আবার যে আইসিইউ বেড ইম্পোর্ট করছে সেও কিন্তু পর্দা বানাচ্ছে না। এগুলোর কারণে হচ্ছে কি, তো না বুঝে এই সবগুলো জিনিসটাকে একসাথে অ্যামালগামেট করে এইটা টেন্ডার করা হচ্ছে। তাতে হচ্ছে কি যে কেউই প্রকৃত ব্যবসায়ী কেউই কিন্তু টেন্ডারে অংশ নিতে পারছে না, অংশ নিচ্ছে হচ্ছে থার্ড পার্টি। এই যে আফজল মিঠু গং এর মতো থার্ড পার্টি অংশ নিচ্ছে এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তাকে দেখাতে হচ্ছে। তো তারা বিভিন্ন কালো টাকা হোক বিভিন্ন মাধ্যমে হোক একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, কয়েক কোটি টাকার যন্ত্রপাতি কেনার জন্য যখন টেন্ডার আহ্বান করা হয় তখন স্বাভাবিকভাবে যারা কোনো স্পেসিফিক প্রোডাক্টস নিয়ে কাজ করছে তারা তো ওই টেন্ডারে অংশগ্রহণ করে না, তাদের আর্থিক সামর্থ্য আছে আর না তাদের অন্য জায়গা থেকে মালামাল কিনে এনে এটাতে পার্টিসিপেট করার সুযোগ আছে। তো আমার মনে হয় যে স্বাস্থ্য খাতের এই যে টেন্ডার বাণিজ্য বন্ধের জন্য প্রথম কাজ হবে প্রত্যেকটা আইটেমের সেগমেন্টেশন করে কাছাকাছি আইটেমগুলো একসাথে রেখে কোনো অবস্থাতে, যেমন ধরো ওটিতে একটা অপারেটিং মাইক্রোস্কোপ, এখন অপারেটিং মাইক্রোস্কোপ যে ওটিতে থাকবে সেই ওটিতে অবশ্যই তোমার এসি থাকতে হবে এবং এসি থাকতে আবার ওইটার সাথে অনলাইন ইউপিএস থাকতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই মাইক্রোস্কোপের সাথে এসি অনলাইন ইউপিএস এগুলো সবকিছু একসাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে। তাহলে ওই মাইক্রোস্কোপ যে জার্মান কোম্পানি সাপ্লাই দিবে বা যে সাপ্লাই দেওয়ার কথা, বা চায়না বা ইন্ডিয়া বা যে কোনো কোম্পানি যদি সাপ্লাই দেওয়ার কথা, সে তো এসির বিজনেস করে না, সে তো অনলাইন ইউপিএস এর বিজনেস করে না, এসির বিজনেস তো অন্য বিজনেসম্যান করছে যারা সারা বাংলাদেশে এসি সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশের ভেতরের কোম্পানিও আছে, বিদেশি কোম্পানিও আছে।
তো এই যে আমাদের এই তাকে দেওয়া হচ্ছে, ট্যাগ করে দেওয়া হচ্ছে এসির সাথে, আবার এসির ব্যবসায়ী কিন্তু এখানে অংশ নিতে পারছে না, কারণ সে তো ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অপারেটিং মাইক্রোস্কোপ। তো এই ব্যাপারগুলোর জন্য সবসময় এরা থার্ড পার্টির হাতে জিনিসগুলো চলে যাচ্ছে। তো এগুলো একটা ফ্যাক্টর যেটা এই মূল বিষয়টাকে সবসময় আমাদের জটিল করে ফেলছে, এবং যা দরকার এক্স্যাক্টলি প্রপার ইকুইপমেন্টস আমরা সবসময় পাচ্ছি না, এবং অপ্রয়োজনীয় ইকুইপমেন্টস দিয়ে অনেক হাসপাতালে অপ্রয়োজনীয় কেনাকাটা, মানে আমরা বলছি যে রোগীর সার্ভিস দেওয়ার জন্য কিভাবে ইমপ্রুভমেন্ট করা দরকার। যে তুমি যেটা বললা যে আমার বেডের দরকার, সেই জিনিসটা বাদ দিয়ে আমি এমন কিছু কাজ করছি যেখানে কেনাকাটার ব্যাপারটা জড়িত, যাতে আমি কিনে টাকাটা কে কিভাবে খাবে সেই ব্যাপারটার মধ্যেই ওই কালচারটাই আমাদের গড়ে উঠেছে অনেক সময় ধরে। স্বচ্ছতার প্রত্যাশায় যখন আমরা অনেক বেশি আশাবাদী, সেই সময় কি এই পারচেজ গুলোর ডাটাগুলো ন্যাশনাল কোন একটা ওয়েবসাইটে পাবলিশ করার নিয়ম? হ্যাঁ, অবশ্যই এরকম করা উচিত, এবং বিভিন্ন হাসপাতালে যখন এবং ওই যে তুমি বললা যে পরিচালকেরও কিন্তু দায়িত্ব আছে। একটা পরিচালকের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি তিনি খরচ করতে পারবেন, এই টাকাটা তার কাছে আসে, কিন্তু তিনি আসলে হসপিটালের ডক্টরদের নিয়ে, বিশেষ করে সিনিয়র ডক্টর এবং টিচারদের নিয়ে বসতে পারেন যে কোন খাতে আমার কত টাকা এসেছে, আপনাদের কোন খাতে কার কার কি কি লাগবে, এগুলো নিয়ে একটা মানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি শুড বি দ্য প্রাইমারি ইস্যু অফ গুড গভর্নেন্স, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিসিং। কোনো পরিচালক বা কোনো দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তি কিন্তু এক্স্যাক্টলি কি পরিমাণ টাকা এসেছে তারা সেটা সবার কাছে অত ওইভাবে বলতে খুব একটা আগ্রহ পান না, আমরা যেটা দেখি। তো ফলাফলস্বরূপ দেখা যায় তারা শুধু বলেন যে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট সেটা বলে যান। তো তাইলে হয় কি যে এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকার ফলে আমরা উপরের দিক থেকেই টেন্ডারের কথা বলি, আর আপনি লোকাল পারচেজের কথা যদি বলি, সব জায়গায় কিন্তু ইরেগুলারিটিস তৈরি করার ব্যবস্থা রয়েই যাচ্ছে। আর সবকিছুর উপরে যে পলিটিক্যাল যে প্রেশার, ধরেন একটা হাসপাতাল যে নির্বাচনী এলাকায় আছে ওখানকার এমপি দেখা যাচ্ছে যে অনেক কিছু কন্ট্রোল করছে, এবং সেক্ষেত্রে ওই পরিচালক বা ওই মেডিকেল কলেজের প্রিন্সিপালের আসলে খুব বেশি কিছু করার থাকে না, কারণ তাদের কন্ট্রোলের বাইরে এনারা কিছুতেই যেতে পারেন না, কারণ পোস্টিং ট্রান্সফার সবকিছুর সাথে কিন্তু এদের অনেক হাত আছে, যেটা হয়তো ডাক্তারদের হাতে নাই। তো আমি আমার প্রশ্নে আবার একটু ফেরত আসি যে সেক্ষেত্রে যে চিকিৎসক যারা রয়েছেন তারা কি আপনার মনে হচ্ছে যে একইভাবে মোটিভেটেড বা আন্দোলনটাকে ধারণ করছেন? চিকিৎসকদের মোটিভেশন এবং আন্দোলনকে ধারণ করা, ডেফিনেটলি চিকিৎসকরা অনেকেই খুব গভীরভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মোটিভেটেড হচ্ছেন। তবে ওই চিকিৎসকের ব্যাপারে যে মানে একটা বাধা ধরা কথা বলা হয়ে থাকে, সেই জিনিসগুলো নিয়ে অনেক চিকিৎসকই খুব বেশি ফেড আপ থাকেন। বা এই যে প্রমোশন, তুমি যেটা বললা যে রোগীর সেবার দিকে চিন্তা করব নাকি ট্রান্সফার প্রমোশনের কথা চিন্তা করবো, আসলে দুইটা একে অপরের পরিপূরক। একজন ব্যক্তি যদি মেডিকেল অফিসার হিসেবে 10 বছর 15 বছর কাজ করেন, তিনি তো আসলে কাজের স্পৃহা পান না, কারণ তার আপন ভাই বা তার 5 বছরের ছোট ভাই বা বোন যদি অন্য একটা ডিসিপ্লিনে একই মানে অন্য একটা ক্যাডারে, সে হয়তো আরেকটু ল্যাডারে অনেকটুকু এগিয়ে গেল, তখন সেটা আসলে কর্মস্পৃহাটা বাড়ায় না। এটা কিন্তু অল ওভার দি ওয়ার্ল্ড, এটা বাংলাদেশে বা আমাদের শুধু হেলথ সেক্টরের ব্যাপারটা কিন্তু তা নয়। তো এই জিনিসগুলো স্ট্রিমলাইন করা খুবই জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে খুব কমন কিছু, আমরা যেটা বলি পপুলিস্ট টার্মিনোলজি, যেটা আমাদের পলিটিক্যাল লিডাররা ব্যবহার করেন, যে ডাক্তার মানে গ্রামে যাচ্ছে না বা এই সে, কিন্তু গ্রাম কিন্তু সবসময় কাজের জায়গা নয়। একজন সচিবের কাজের জায়গা কিন্তু গ্রাম নয়, তাকে সচিবালয়ে কাজ করতে হবে। একজন পুলিশের ট্রেনিং কিন্তু ওই সারদাতে ট্রেনিং সেন্টারে করতে হবে। তো পুলিশের ট্রেনিং তো কক্সবাজার গিয়ে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন তুমি প্রকৃত অর্থে দেশের মানুষকে পোস্ট গ্রাজুয়েট সার্ভিস দিতে চাও, এখন তুমি একজন নিওনাটোলজিস্ট, একজন নবজাতক রোগ বিশেষজ্ঞ হিসাবে তৈরি হওয়ার জন্য তোমাকে যে সার্ভিস দিতে হবে, সেটার জন্য ট্রেনিং এর জন্য তোমাকে স্পেশালাইজ সেন্টারে যেতে হবে। এখন তুমি যদি গ্রামে 2 বছর কাজ করার পরও তুমি যখন ট্রেনিং এর জন্য আসবা, তখন যখন তুমি একজন আমলার কাছে যাবা, তখন তিনি আচ্ছা গ্রামে থাকতে চাও না, চলে আসছে, একটু তোমাকে টিজ করার চেষ্টা করেন, লেগ পুলিং এর চেষ্টা করেন। ইট ডাজ মিন দ্যাট হি ডাজন্ট হ্যাভ বেসিক আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য স্পেশালিস্ট আর বিং মেড। কিভাবে স্পেশালিস্টদের তৈরি করা হচ্ছে সেটাই উনি জানেন না, কারণ তুমি তো আর কক্সবাজার বসে উখিয়াতে বসে তো তুমি বাচ্চার ওরসেলাইন দিয়ে তো তুমি নবজাতক স্পেশালিস্ট হতে পারবে না, এটা কখনোই সম্ভব না। সেজন্য তোমাকে স্পেশালাইজ সেন্টারে যেতে হবে। সো এই জিনিসগুলা তো তাদের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মানুষের জানা, যে বাংলাদেশের মানুষের নর্মাল সার্ভিস দেওয়ার জন্য, হেলথ সার্ভিস দেওয়ার জন্য যেমন বাংলাদেশ সরকারের দায়িত্ব, তেমনি স্পেশালিস্ট সার্ভিস দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। একটা রোগীর অ্যাপেন্ডিসাইটিসের পেইনের জন্য যদি অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়, সেটার জন্য তো একজন স্পেশালিস্ট সার্জন লাগবে, সেই সার্জনের দায়িত্ব তো বাংলাদেশ সরকারের। এখন আমরা যদি বাংলাদেশের সার্জন নিজেরা তৈরি না করি,
তাহলে তো আমরা তো হয়তো ওই যে এভার কেয়ার বা স্কয়ার হাসপাতালের মতো এত টাকা খরচ করে বিদেশি সার্জন দিয়ে তো আমরা এদেশের মানুষের জন্য সরকার খরচ করতে পারবে না। কারণ যাদের ক্ষমতা আছে তারা খরচ করলো, কিন্তু সাধারণ মানুষের জন্য পারবে না। তার মানে হচ্ছে বাংলাদেশের সরকার যে স্পেশালিস্ট সার্ভিসটা দিবে সেটার জন্য বাংলাদেশ সরকারকেই দেশের ভেতর থেকেই রিসোর্সেস তৈরি করতে হবে। তো সেই তৈরি করার প্রসেসের মধ্যে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস, অ্যান্ড দ্যাটস দ্য ভেরি রিজন এই ট্রেনিং গুলা হচ্ছে এবং এই প্রসেসের মধ্যে যেতে হবে। তখন এই ট্রেনিং এর মধ্যে সংকোচনের একটা চেষ্টা সবসময় থাকছে, এবং আমলারা সবসময় চেষ্টা করছেন এই বিষয়টাকে কত সাধারণ করে ফেলা যায়। যেমন আগে সেন্টারে আসতে হতো ট্রেনিং করতে, এখন তারা বলছেন যে পেরিফেরিতেও ট্রেনিং করা যাবে। তো পেরিফেরির ট্রেনিং এর মান অবশ্যই সেন্ট্রাল ট্রেনিং এর মানের সাথে সমান হবে না, কিন্তু তাদের মান নিয়ে তেমন মাথা ব্যথা নাই। আরেকটা বড় প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরটা হচ্ছে মানে এটা সেক্টর ফর এক্সপেন্ডিচার অনলি। এখন আমার সে একজনের বাবা 60 বছর 70 বছর 80 বছর বেড রিডেন, তার জন্য কিন্তু খরচ করা, সেটা সরকারি খরচ হোক ব্যক্তিগত খরচ হোক, এটা একটা নন প্রোডাক্টিভ খাত হিসাবে আমাদের সমাজে প্রচলিত আছে। একটা শিল্প খাত যেটা যদি কাজ রান করতে পারে শিল্প, ইট ইজ প্রডিউসিং সাম প্রোডাকশনস। কিন্তু এই হেলথ সেক্টরে যেহেতু নন প্রোডাক্টিভ খাত, একটা এমনকি বয়স্ক মানুষ কেন বলি, একটা ছোট বাচ্চা তোমার নবজাতক যদি জন্মের পরেই অনেক কষ্টে ভোগে, তাকে যদি ইনকিউবেটরে থাকতে হয়, এনআইসিইউতে থাকতে হয়, দ্যাট ইজ অল অ্যাবাউট এক্সপেন্ডিচার। এবং এই জিনিসটা মানুষ আসলে সরকারও প্রত্যাশা করতে পারে না, মানুষও সেভাবে বুঝতে পারে না। তো সব মিলিয়ে হেলথ সেক্টরের ডিসস্যাটিসফ্যাকশন ইজ এ ভেরি কমন থিং। চমৎকার। তো স্যার এখানে আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে বিগত অনেক বছর ধরেই যে প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করার একটা কালচার তৈরি হয়েছিল, এবং এর কারণে আমাদের একটা সংখ্যার বিস্ফোরণ হয়েছে, এবং এর ফলে সেই মেডিকেল কলেজগুলোতে আমরা কিন্তু যথেষ্ট টিচার দিতে পারি নাই, আমাদের ট্রেনিং এর সুযোগটা কমিয়ে দিয়েছে, মানে সুযোগটা কম হয়েছে যেহেতু পেশেন্ট বা টিচিং স্টাফ লজিস্টিক্স এর একটা ঘাটতি ছিল। আপনার কি মনে হয় যে আসলে জেলায় জেলায় কি আসলে মেডিকেল কলেজ হওয়া দরকার, নাকি জেলা সদর হাসপাতালগুলোকে ওই জেলার জন্য যথেষ্ট করে দেওয়ার জন্য প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, এইচডিইউ এইটুকু ভাবে চিন্তা করা যায় কিনা যে আমি যে জেনারেল সার্ভিসের পাশাপাশি যে একটা জেলা সদর হাসপাতালেই যাতে এলাকার মানুষ তার নিজের জেলার সার্ভিসটা পেয়ে যেতে পারে, বা এই ক্ষেত্রে মানে গভর্নমেন্টের কোনো পরিকল্পনা নেওয়া উচিত আছে কিনা? আসলে এই যে মানে এটা অনেক বছর ধরে এই সমস্যাটা বিরাজ করছে যে আমাদের আসলে মাথাপিছু কি পরিমাণ ডাক্তার দরকার এবং কোন ডিসিপ্লিনে কি পরিমাণ স্পেশালিস্ট এক একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকবে, এই জিনিসগুলোর উপর কোনো কিন্তু ডেটাবেস তৈরি করা হয়নি। ফলাফল স্বরূপ দেখা যাচ্ছে যে এক্স্যাক্টলি কি পরিমাণ ডাক্তার প্রতি বছর বের হয়ে আসা দরকার, কি পরিমাণ টিচিং স্টাফ থাকা দরকার, এবং ওই ডাক্তারদের সাফিসিয়েন্টলি শেখানোর জন্য কি পরিমাণ টিচার স্টাফ, রাইট এট দ্য সেম টাইম পেশেন্ট। একটা মেডিকেল কলেজ করার জন্য কমপক্ষে প্রতিটা স্টুডেন্টের জন্য 5টা হিসাব করে 50 বেডের 50 আসনের যদি আমরা একটা মেডিকেল কলেজ চিন্তা করি, তাহলে কমপক্ষে 250 বেডের হসপিটাল লাগবে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ রোগী থাকতে হবে। কারণ রোগী তো হচ্ছে, পেশেন্ট হচ্ছে লিভিং বুক, কাজে রোগী ছাড়া তো আমি ল্যাবরেটরিতে ঠিকমতো যদি আমি গবেষণা না করি তাহলে তো আর আমি বেরোতে পারবো না। সো এই জিনিসগুলোর দিকে কখনোই নজর দেওয়া হয়নি। ওই কারণ একই আমরা যেটা বলছি যে হেলথ সেক্টরটা হাইলি নেগলেক্টেড, অ্যান্ড রাইট এট দ্য সেম টাইম এখানে সবাই প্রফিট বেস কাজ করছে। যারা মেডিকেল কলেজগুলো তৈরি করছেন তারাও যেমন প্রফিটের জন্য কাজ করছেন, আর এই মেডিকেল কলেজগুলোর অনুমোদন থেকে শুরু করে প্রতি বছর বছর অনুমোদন যে রিনিউয়াল করা হচ্ছে, এটার সাথে হাইলি করাপ্টেড টোটাল হেলথ মিনিস্ট্রি জড়িত, রাইট ফ্রম দ্য হেলথ মিনিস্টার অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়ান। তো এখন ফলাফল স্বরূপ যেটা হচ্ছে যে সবসময়ই তাদের যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও তারা পার পেয়ে যাচ্ছেন এই ধরনের কারণে, এবং তাতে খুব নন প্রোডাক্টিভ ডাক্তার বেরোচ্ছে। এবং অ্যালার্মিং ব্যাপার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মেডিকেল ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে। আর এখানে সবচেয়ে খারাপ যে ব্যাপারটা হয়েছে যে অনেক সময় পলিটিক্যাল প্রেসারে দেখা যাচ্ছে কোনো এক জেলার একটা, তুমি যেটা বললা যে সদর হাসপাতালকে ওভারনাইট মেডিকেল কলেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, হুইচ ইজ এ ভেরি রং থিং। কারণ হচ্ছে একটা এরকম একটা বলা হয় যে এ বিগ লিচু ডাজন্ট মিন আ জ্যাকফ্রুট, একটা লিচু বড় হতে পারে কিন্তু এটাকে কাঁঠাল বলা যাবে না। তো এই যে আমরা ওভারনাইট এটা করে দিচ্ছি, এখানে দুইটা সমস্যা। একটা হচ্ছে যে ওই হাসপাতালে না আছে স্ট্যান্ডার্ড, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি সরকারিভাবে এই ধরনের ঘোষণা করার ফলে যেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ যারা করছেন তারা কিন্তু একটা আপার হ্যান্ড নেওয়ার সুযোগ পায়। কারণ হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে যদি আন্ডার কোয়ালিফাইড হয়, তারা কিন্তু আপনার সরকারি মেডিকেল কলেজের দিকে আঙ্গুল তুলে বলছে যে আপনার অবস্থা তো আরো খারাপ,
তাহলে আপনার ওইটা যদি সরকারিটা যদি অনুমোদন হয়, মানে সরকারি মানেই তো অনুমোদিত তাদের কথা অনুযায়ী, তো তাহলে আমার তাতে সমস্যা কোথায়? আসলে দুইটাই কিন্তু বিলো স্ট্যান্ডার্ড অ্যান্ড দে ডু নট ডিজার্ভ টু বি মেডিকেল কলেজ। কিন্তু সে কথা বলার সুযোগ পাচ্ছে, তার ভয়েস রেজ করার সুযোগ পাচ্ছে যে আপনি সরকারি যে সদর হাসপাতালকে মেডিকেল কলেজ বলছেন, এটার স্পেস কোথায়, এটার জমি কোথায়, এটার কি কোথায়, এটার রিসোর্স কোথায়, এটার রুগী কোথায়। তো এই জিনিসগুলো প্রশ্ন করে করে কিন্তু একই সাথে ওই সরকারি মেডিকেল কলেজগুলোরও দুরবস্থা, আর বেসরকারি কলার কথা তো বলাই বাহুল্য, কারণ সরকারি এমনও মেডিকেল কলেজ আছে যেখানে দেখা যাচ্ছে যে টিচার নাই, কোনো কোনো সাবজেক্টে টিচার সংকট, বিশেষ করে বেসিক সাবজেক্টগুলোতে তো টিচারের মারাত্মক সংকট। এখন একটা ছেলে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের পর সারা দেশ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পায়, এবং সে যদি আসার পর প্রথম যে সাবজেক্টগুলো পড়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ওখানে যখন দেখে তার টিচাররা সংশ্লিষ্ট বিষয়ে তাদের ডিগ্রি নাই, তারা কেউ জেনারেল সার্জন, কেউ হয়তো মেডিসিন স্পেশালিস্ট, তখন জিনিসটা তো প্রথমেই তারা একটা জটিল অবস্থায় পড়ে যায় যে তাদের যাবতীয় ইন্সপিরেশন উইথ হুইচ দে স্টার্টেড মেডিকেল স্টাডিজ, তারা দেখছে যে কোথায় এলাম, এখানে তো আমাকে পড়াচ্ছেন উনি একজন জেনারেল সার্জন, তো দেখা যাচ্ছে উনি তো বায়োকেমিস্ট্রির লোক না, উনি তো ফিজিওলজির লোক না, অ্যানাটমির লোক না। তো এই যে প্রথম থেকেই একটা নৈরাশ্যজনক অবস্থা সৃষ্টি হয়, সেই ফ্রাস্ট্রেশন থেকেও কিন্তু অনেক ছেলে মেয়ে পড়াশোনা ঠিক মতো আগাতে পারছে না। তো এই সবগুলো বিষয় লুক আফটার করার জন্য খুব গভীরভাবে প্রত্যেকটা, বিশেষ করে হেলথ এডুকেশনের উপর বিশেষ জোর দেওয়া দরকার, কারণ যেখানে আমাদের ডক্টর ম্যান পাওয়ার হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করার কথা, সেখানে যদি আমাদের ডিগ্রিটাই উল্টা যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট এ বিগ ডিজাস্টার। এই জিনিসটা অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, দে অল নিড টু টেক এ গুড কেয়ার অফ। কারণ এখন আমাদের যে রিসোর্সের যে দরকারটা, সেটার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে প্রচুর পরিমাণ ম্যান পাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো এবং তার মাধ্যমে ফরেন রেমিটেন্স অর্জন করা। অ্যান্ড মেডিকেল সায়েন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, যার মাধ্যমে সেটা করা যেতে পারে। পৃথিবীর অনেক দেশে বাংলাদেশের ডাক্তারদের চাহিদা আছে, কিন্তু ডিউ টু ল্যাক অফ প্রপার লিঙ্কেজ অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য থিংস উইল ওয়ার্ক, এবং যথাযথ প্রচারণার অভাবে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে সংশ্লিষ্ট রেগুলেটরি বডিগুলোর স্বেচ্ছাচারিতা এবং অনেক ক্ষেত্রে তাদের অসাধুতার জন্য কিন্তু এই সেক্টরগুলো বাংলাদেশের জন্য ওপেন হচ্ছে না। সত্যিকারের দেশপ্রেমিক পলিসি মেকার্স ছাড়া এই জিনিসগুলো প্রপারলি ওপেন হওয়া সম্ভব না। আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো আমি যদি একটু প্রায়োরিটাইজের ব্যাপারে বলি, যে সেটা হচ্ছে আপনি বর্তমানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দুইটা পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে যে পেশেন্ট সার্ভিস, যাতে মানুষ হাসপাতালে আসলে মনে একটা আনন্দ নিয়ে বাসায় যেতে পারে, পেশেন্ট সার্ভিস ইমপ্রুভ করার জন্য টপ যে বাংলাদেশের টোটাল হেলথ সার্ভিস ডেভেলপ করার জন্য তিনটা, মানে আপনি যদি সামহাউ সুযোগ পান তাহলে কোন তিনটা কাজ আপনি প্রথমে করবেন? আর দ্বিতীয় সেগমেন্ট যেটা হচ্ছে যে মেডিকেল এডুকেশন সিস্টেম, যেটা এটা এমবিবিএস বা পোস্ট গ্রাজুয়েশন, এখানে আপনি কোন তিনটা কাজ করতে চাইবেন? অনেক সুন্দর প্রশ্ন। এখন হেলথ হসপিটালে যদি তুমি চাও যে রোগীরা সার্ভিস নিয়ে বাসায় মানে সন্তুষ্ট হয়ে ফেরত যাবে, সেক্ষেত্রে কিন্তু আউটডোরে যদি এক একটা ডিপার্টমেন্টে 300-400 রোগী আসে, এটা কোনোদিন সম্ভব হবে না। সো আউটডোরে রোগীর চাপ কমাতে হবে। সেটা কমানোর উপায় হচ্ছে ম্যান পাওয়ার বাড়ানো এবং প্রকৃত চিত্রটাকে পলিসি মেকারদের সামনে তুলে ধরা এবং বিষয়টাকে আকর্ষণীয় করে তোলা। এবং অনেক ক্ষেত্রে এটা শুনতে অনেকে পছন্দ নাও করতে পারে, বা মোটা দাগে জিনিসটা পপুলিস্ট কনসেপ্টের বিরুদ্ধে যেতে পারে। সেটা হচ্ছে যে এই যে রোগীর টিকেটের যে খরচ, সেটা 5 টাকা এবং 10 টাকা না হয়ে কমপক্ষে 30 টাকা এরকম হওয়া উচিত, মানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, যাতে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি রুগীটা কি সমস্যা নিয়ে আসছেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে 5 টাকা বা 10 টাকার টিকিট কেটে রুগীরা আসছে যে তার কিছু ওষুধ নেওয়া দরকার, তার একটু ঘুরে যাওয়া দরকার, তার হচ্ছে বাড়িতে একটা কাজ আছে, সেই কাজটা অ্যাভয়েড করার জন্য সে হসপিটালে ঘুরতে আসছে। এগুলো কিন্তু বাস্তবতা। তো এবং খুব সাধারণ সমস্যা নিয়ে আসছে, যেটা সমস্যা নিয়ে আসা হয়তো তার আদৌ কোনো দরকারই ছিল না। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, তাতে করে হচ্ছে কি সাধারণ রোগীর ভিড়ে কিন্তু প্রকৃত জটিল রোগীগুলো অনেক সময় মিস হয়ে যাচ্ছে, আর ওভারঅল সার্ভিসের স্ট্যান্ডার্ড তো কমে যাচ্ছে। আর আমি সবসময় মনে করি যে কি কি ইকুইপমেন্টস কেনা হবে হাসপাতালে, টোটাল খরচের ব্যাপারে সুন্দরভাবে বসে এইটা সার্টেন অথরিটি থাকবে যারা কিনা এই জিনিসগুলো ঠিক, কারণ এই ব্যাপারটাতে ইরেগুলারিটি একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এইটা মানে এই পাগলা ঘোড়া থামানো ছাড়া হেলথ সেক্টরে আসলে ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আর এই যে পোস্টিং ট্রান্সফার বাণিজ্য বা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ইনভলভমেন্ট
বা আমাদের তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দের যে ইনভলভমেন্ট, সেই জিনিসগুলো বাদ দেওয়া, বিশেষ করে সব সেক্টরে প্রচন্ডভাবে মেধার ভিত্তিতে বিভিন্ন বিষয়গুলো সেটেল করা, এই জিনিসগুলো খুবই জরুরি। মেধাবী শিক্ষকদের যেমন পুরস্কৃত করা দরকার, মেধাবী ছাত্রদের পুরস্কৃত করা দরকার। একজন মেধাবী ছাত্র যে ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড প্রফেশনাল, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা ফার্স্ট হলো বা খুবই এক্সিলেন্ট রেজাল্ট করলো, তাকে আপনি জোর করে গ্রামে 2 বছরের জন্য পাঠিয়ে দিবেন, এটা সবসময় আসলে এভাবে হয় না। সব প্লেয়ার কিন্তু একদম স্কুল লেভেল থেকে খেলে খেলে আসবে না। সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, এরা কিন্তু হঠাৎ করে তাদের বিদ্যুৎ ঝলক দেখিয়ে কিন্তু হঠাৎ করে ঢুকে গেছেন। কেউ কেউ হয়তো বিকেএসপিতে পড়েছেন বা কেউ কেউ এমন সাধারণ অবস্থা থেকে, নড়াইল এক্সপ্রেস খুব সাধারণ অবস্থান থেকে চলে আসছেন। দিস ইজ বিকজ আপনাকে দেখতে হবে যে there is always some exceptions। ওই এক্সেপশনাল হাই কোয়ালিটি ছাত্রছাত্রীদেরকে সুযোগ করে দিতে হবে যে হ্যাঁ, তুমি যেহেতু এক্সেপশনাল, ইউ হ্যাভ টু শো ইউর ব্রিলিয়ান্স, ইউ হ্যাভ টু শো ইউর, মানে মিডিওকার অনেকের চেয়ে তারা ডেফিনেটলি বেটার। কাজে তাদেরকে যদি আমরা সবসময় স্ট্রিমলাইন করে সবাইকে একভাবে চালানোর চেষ্টা করি, তাহলে কিন্তু মানে রিওয়ার্ডিং কোনো সিচুয়েশন তৈরি হবে না, যে কেউ মনে করবে না যে আমি খুব ভালো করলে আমার ভালো কিছু আসবে। যেমন আমাদের অন্য ডিসিপ্লিনে সবসময় আমরা ভাবি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিছু রিওয়ার্ডিং ব্যাপার আছে। মেডিকেল কলেজে পড়তে গেলেই সবচেয়ে প্রথম যে ব্যাপারটা আসে, ভাই এখানে পাশ করা ছাড়া আর কোনো কাজ নাই, আপনাকে পাশ করতে হবে, আপনি ফার্স্ট হলেও কিছু আসে যায় না, আপনি ফেল করলেও কিছু আসে যায় না, দিন শেষে আপনাকে পাশ করে নামের আগে ডাক্তার লাগাতে হবে। এই যে একটা মিডিওক্রিটির যে চর্চা, মানে সবকিছুকে সাধারণ করে ফেলার যে চর্চা, সেটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে পিছিয়ে দিচ্ছে। কারণ অনেক highly meritorious students are coming to medical studies, but ultimately they cannot flourish just because of এই যে একটা কনসেপ্ট যে পাস করতে পারলেই হলো, মোটামুটি পাস করে যাও। কারণ ওই কোয়ালিফাইড, যারা স্পেশালি কোয়ালিফাইড অ্যান্ড ইন্টেলেকচুয়ালি হাই পজিশনে আছে, তারা কিন্তু তাদের এক্সিলেন্স দেখিয়ে যে ভালো কোনো সুবিধা পাবে, সেই জিনিসটার কোনো গ্যারান্টি এখানে পাচ্ছে না। তো মেডিকেল এডুকেশনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। আর এখানে অনেক সময় স্বেচ্ছাচারিতার ব্যাপার থাকে। আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখেছি যে কেউ 30-35 এর মধ্যেই দেখা যাচ্ছে বা মানে খুব ভালো পজিশনে তারা চলে যাচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন করে ফেলছে, অনেক কিছু করে ফেলছে। আর আমাদের দেশে দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতে করতে আমরা ডাক্তাররা বুড়া হয়ে যাচ্ছে। তো তাতে হচ্ছে কি, দেশের মেন পাওয়ার কিন্তু অনেক লস হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে স্ট্রিমলাইন করা যায়, যখন পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করবে তখন যদি সে জীবিকার চিন্তায় হন্যে হয়ে ঘুরে, তাহলে এটা তো কষ্টকর। সেক্ষেত্রে সরকারের তাদের জন্য ইনসেন্টিভ বাড়ানোর ব্যবস্থা করতে হবে, যেটা নিয়ে খুবই হাস্যকর ঘটনা ঘটে গেছে গত 1-2 বছর আগেও দেখা গেছে যে ছেলেদেরকে রাস্তায় নামতে হয়েছে, খুবই দুঃখজনক ব্যাপার, এবং তাদেরকে দাবি দেওয়া আসলে মেটানো হয়নি ঠিক মতো। তো অথচ এই টাকার অঙ্কগুলো কিন্তু বেশি না। একটা দেশের আমি যদি স্পেশালিস্ট তৈরি করতে চাই, তাহলে যে পরিমাণ সার্ভিস আমাকে দিতে হবে সেই জিনিসটা করার ব্যবস্থা করা উচিত। অ্যান্ড দ্যাটস নট টু মাচ। এটা করলে এমনকি কখনো কখনো এমনও বলা যেতে পারে যে তুমি এত বছর পর কিছু টাকা ফেরত দেবে। কিন্তু একটা ছেলে পরীক্ষা দেওয়ার আগে যদি সবসময় সে কাজ করে টাকা ইনকাম করার জন্য বিজি থাকে, তাহলে পরীক্ষার তার প্রিপারেশনও ভালো হয় না, পরীক্ষার কোয়ালিটিও ভালো হয় না, এবং ওভারঅল দেশের হেলথ স্ট্যান্ডার্ডের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করে না। আর সময় তো নষ্ট হয়, পরীক্ষা ফেল করলেও সময় নষ্ট হয়, এসব ব্যাপার তো আছেই। অসাধারণ কিছু ইনসাইট পেলাম, তো চমৎকার কিছু অবজারভেশন ছিল। আমরা আশা করি আমরা রেগুলার এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আর কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ যে আপনারা একটু শোনার চেষ্টা করবেন, যারা বলছে তাদের মেধার খরচ করছে এই দেশের উন্নয়নে, তাদের চিন্তাগুলোকে কাজে লাগানোর জন্য হতে পারে আপনারা এই চিন্তাগুলোকে নোট আউট করে এটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন, অথবা তাদেরকে আপনাদের কাছাকাছি নিয়ে আসলেন যাতে ওনারা এই কাজগুলো নিজের দায়িত্বে করে নিতে পারে। তো সবার জন্য শুভকামনা। একটা সময় নিয়ে আপনারা দেখেছেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।